সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর কৃপায় সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা যেখানে তোমাদের জাবেদা আসবে, তো জাবেদাটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। জাবেদা তোমরা ম্যাট্রিকেও করে এসছো, এর আগের ক্লাসেও আমি জাবেদা করিয়েছিলাম। তো আজকে আরেকটা অঙ্ক করাবো, কারণ জাবেদা তোমাদের আসবে। আর জাবেদা হচ্ছে অঙ্কের বেস। জাবেদা পারলে অনেক কিছুই পারা যায়। তো খেয়াল করো, এখানে দেওয়া আছে মিস্টার সাইমন 2015 সালের 1 জানুয়ারি তারিখে ব্যাংকে জমাকৃত 20,000 টাকা এবং 5,000 টাকা ব্যাংকে জমাকৃত 20,000 টাকা এবং 5,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। আচ্ছা, সে কী নিয়ে ব্যবসা শুরু করছে? মিস্টার সাইমন ব্যাংকে জমাকৃত 20,000 টাকা এবং 5,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছে। তো আমরা জানি, কেউ যদি ব্যবসা শুরু করে তাহলে যা নিয়ে কারবার শুরু করেছে তার ডেবিট আর মূলধন হবে ক্রেডিট। তো কী নিয়ে ব্যবসা শুরু করছে সে? ব্যাংকে জমাকৃত 20,000 টাকা। তাহলে ব্যাংকে জমাকৃত মানে টাকাটা কোথায় আছে? ব্যাংকে। তাহলে ব্যাংক একটা সম্পদ, ব্যাংক হবে ডেবিট এবং 5,000 টাকার পণ্যদ্রব্য। আমরা জানি পণ্যদ্রব্য মানে হচ্ছে কি ক্রয় বা মজুত পণ্য। তো ক্রয় পণ্যদ্রব্য নামে কিন্তু কখনো কোনো হিসাব হয় না। পণ্যদ্রব্য মানে হচ্ছে ক্রয়। কেউ পণ্যদ্রব্য লিখলে কিন্তু কাটা যাবে। তাহলে লিখতে হবে কি? ব্যাংক হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ব্যাংক হচ্ছে 20,000, ক্রয় হচ্ছে 5,000, আর 20 আর 5 মিলে হবে 25,000। ওকে, আবার বলছি ব্যাংক ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। জানুয়ারি 1 ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে। গৃহীত ঋণ ব্যবসায়ের ব্যাংক হিসেবে জমা দেওয়া হলো। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলো। নরমালি ঋণ মানে নগদ টাকা নেওয়া। তাহলে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে, নগদ টাকা পেয়েছে, ঋণটা দায় বলে হবে ক্রেডিট। কিন্তু এখন বলেছে যে সে যে ব্যাংক থেকে টাকা ধার করেছে সেই টাকাটা সে আবার ব্যবসার ব্যাংক হিসাবেই জমা দিয়েছে। তা টাকাটা কোথায় গেল? তাহলে ব্যাংক হিসাবে গেল। যেহেতু সে ঋণ নিয়ে আবার কি করলো? ব্যবসার ব্যাংক হিসেবে জমা দিয়ে দিয়েছে। তা টাকাটা কোথায় থাকতেছে? ব্যাংকে। তাহলে কে পাচ্ছে টাকা? ব্যাংক হিসাব ডেবিট। আর কি বাবদ টাকাটা নিয়েছে? ঋণ। ঋণটা আমার দায় বলে ঋণ হবে ক্রেডিট। 3 বাকিতে বিক্রয়। এটা আশা করি সবাই পারো। বাকিতে বিক্রয়, তো বিক্রয় আমার আয় বলে বিক্রয় হবে ক্রেডিট। আর বাকিতে বিক্রয় করলে আমি যার কাছে বাকিতে বিক্রয় করেছি তার কাছ থেকে আমি টাকাটা পরে পাবো। কারো কাছ থেকে যখন টাকা পাওয়া যাবে বা যে আমাকে টাকা দিবে সে হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব। বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক থাকে, ক্রয়ের সাথে থাকে পাওনাদারের। তো বাকিতে বিক্রয় জাবেদাটা তাহলে কি হবে? আমি যেহেতু বিক্রি করেছি, তাহলে যার কাছে বিক্রি করছি তার কাছ থেকে আমি টাকাটা পাবো। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়টা হচ্ছে আয় বলে ক্রেডিট। এবার হচ্ছে আন্তঃফেরত, মানে একটু আগে যে আমি বিক্রয় করলাম সেটা আবার কিছু অংশ ফেরত আসতেছে। আন্তঃফেরত হচ্ছে তোমার এখানে দেওয়া আছে আন্তঃফেরত 2,000 টাকা। তো আমি একটু আগে বিক্রি করলাম তোমার 10,000, এখন ফেরত আসতেছে 2,000। তো আমি বাকিতে বিক্রয় জাবেদাটা লিখেছি কি? দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। এখন যখন আবার ফেরত হবে এটাকে উল্টো করে দিতে হবে তখন। তাহলে উল্টো জাবেদাটা কি হবে? আমি এর আগে লিখেছি দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। আর যখন উল্টো জাবেদাটা দিব বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর দেনাদার তখন কমে যাবে, দেনাদার হবে ক্রেডিট। ঠিক আছে? মনে করো আমি একজনের কাছে 20,000 টাকার মাল বিক্রি করলাম, তো সে যদি আমাকে 2,000 টাকার মাল ফেরত দিয়ে দেয় তাহলে দেনাদারের কাছ থেকে আমি আর কত পাবো? 8,000 টাকা পাবো। অর্থাৎ দেনাদার কমে যাচ্ছে ফেরতের জন্য, বিক্রয় ফেরতের জন্য। তাহলে দেনাদার হবে ক্রেডিট আর আন্তঃফেরত হবে ডেবিট। এরপর ইমনের নিকট হতে চেক পাওয়া গেল। ইমনের কাছ থেকে চেক পাওয়া গেছে 5,000 টাকা। ওকে,
আমরা জানি চেক পাওয়া নগদ পাওয়া একই কথা, যদিও কোনো কোনো জায়গায় চেকটাকে ব্যাংক হিসাবে লিখে, তবু আমি বলবো যে নগদান লেখাটাই ভালো। তো দেনাদার ব্যাংক ইমনের নিকট থেকে চেক পাওয়া গেল, চেক পাওয়া নগদ পাওয়া একই কথা, যেহেতু চেকটা এখনও ব্যাংকে জমা দেয় নাই, তাহলে নগদান ডেবিট, ইমন হচ্ছে আমার দেনাদার, প্রাপ্য হিসাব ইমন ক্রেডিট। নগদান ডেবিট, প্রাপ্য হিসাব ইমন ক্রেডিট। টাকাটা হবে 5,000। এরপরে আসো অনাদায়ী পাওনা ধার্য হয়েছে। অনাদায়ী পাওনা মানে কি? যে টাকাটা দেনাদারের কাছ থেকে আর কখনো পাওয়া যাবে না। আমি দেনাদারের কাছ থেকে যদি আর কখনো টাকা না পাই, তাহলে সেটা আমার কি হবে? ক্ষতি হয়ে যাবে। আমরা জানি যে কোনো ক্ষতি ডেবিট, তাহলে অনাদায়ী পাওনা ডেবিট। আর কার কাছ থেকে টাকা পাবো না? দেনাদারের কাছ থেকে। দেনাদার কমে যাবে, তাই দেনাদার হবে ক্রেডিট। অনাদায়ী পাওনা ডেবিট, দেনাদার ক্রেডিট। বাড়ি ভাড়া পাওয়া গেল। টাকার এমনগুলো দেখে নাও। বাড়ি ভাড়া পাওয়া গেল, ওকে। তো আমি কি পেলাম? বাড়ি ভাড়া বাবদ নগদ টাকা পেলাম, তাহলে নগদান হিসাব হবে ডেবিট, আর ভাড়াটা আমার আয় বলে ভাড়া হবে ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব হবে ক্রেডিট। টাকা হচ্ছে 8,000। নগদান ডেবিট, প্রাপ্ত ভাড়া বা ভাড়া ক্রেডিট। 12 তারিখ অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো। এটা অনেকেই পারে। অফিসের জন্য কম্পিউটার, আমরা জানি কম্পিউটার, টেলিফোন, ফ্যাক্স মেশিন, ফটোস্ট্যাট মেশিন, এগুলোকে কি বলা হয়? অফিস সরঞ্জাম। এখানে যদি কেউ বলে যে কম্পিউটার হিসাব ডেবিট, তাহলে তার নাম্বার কাটা যাবে। কম্পিউটারকে লিখতে হবে কি? অফিস সরঞ্জাম হিসাব। তখন হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ আমি কম্পিউটার কিসে কিনেছি? নগদ টাকা দিয়ে। নগদ টাকা চলে যাবে, যেহেতু এখানে কারো নাম উল্লেখ করা নাই, তাহলে আমি ধরে নিব যে সেটা কিসে হয়েছে? নগদে। তো আমরা কি কিনলাম? কম্পিউটার কিনলাম। কম্পিউটার হচ্ছে অফিস সরঞ্জাম। আমার কারবার একটা সম্পত্তি আসতেছে, কি চলে যাচ্ছে? নগদ টাকা। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট। 13 মাসুদের নিকট থেকে ধারে মাল ক্রয়। আমরা জানি মাসুদের নিকট থেকে ধারে মাল ক্রয়। আমরা জানি যে ক্রয় হয়, ক্রয় আমার ব্যয় বলে, ক্রয় হচ্ছে ডেবিট। আর কার কাছ থেকে কিনেছি? মাসুদের কাছ থেকে। মাসুদের কাছ থেকে আমি ধারে মাল ক্রয় করলাম, মাসুদ আমার কাছ থেকে টাকা পাবে। তাহলে টাকা যদি পায় মাসুদ, তাহলে মাসুদ আমার কাছ থেকে যদি কেউ টাকা পায়, তাহলে সে হচ্ছে আমার জন্য পাওনাদার। তাহলে হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার মাসুদ হিসাব ক্রেডিট। তারপরে হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন করা হলো। আচ্ছা, এর আগে মাসুদের কাছ থেকে যে আমরা মাল ক্রয় করেছি সেটা ছিল 22,500 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে পণ্য উত্তোলন। তো খেয়াল রাখতে হবে, ব্যক্তিগত প্রয়োজন একমাত্র মালিকেরই ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করতে পারবে, আর কেউ পারবে না। তো মালিক যদি উত্তোলন করে, তাহলে উত্তোলন হবে ডেবিট। আর কি উত্তোলন করেছে ব্যবসা থেকে? টাকা তো উঠায় নাই, উঠেছে পণ্য। পণ্য মানে কি? ক্রয়। তো ব্যবসা থেকে যদি মালিক পণ্য নিয়ে যায়, ক্রয় নিয়ে যায়, তাহলে ক্রয়টা কমে যাবে। আমরা জানি ক্রয় ডেবিট, কিন্তু ক্রয় যখন কমে যাবে তখন ক্রয়টা হবে ক্রেডিট। তো জাবেদাটা হবে কি? উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, 2,500 টাকা। এবার আসো 15 চেকের মাধ্যমে নিলয় সিমেন্ট কোম্পানির শেয়ার ক্রয়। চেকের মাধ্যমে কিনেছে। কি কিনেছে? শেয়ার ক্রয় করেছে। আমি এর আগের ক্লাসেও বলেছিলাম, কেউ যদি শেয়ার ক্রয় করো, প্রাইজ বন্ড কিনুক, সঞ্চয়পত্র কিনুক, এগুলোকে বলা হয় বিনিয়োগ। এখানে যদি কেউ শেয়ার লিখে, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। তো সে কিসের মাধ্যমে কিনেছে? চেকের মাধ্যমে। চেকের টাকাটা যাবে ব্যাংক থেকে। তো যেহেতু সে শেয়ার ক্রয় করেছে, তাহলে হবে বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 10,000। বিনিয়োগ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 10,000। এবার আসে 17 মাসুদকে 22,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে, পণ্য হয়ে গেছে, এটা হবে পূর্ণ। মাসুদকে 22,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে প্রদান 20,000 টাকা। আচ্ছা, মাসুদ আমার কাছ থেকে 22,500 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু মাসুদকে আমি দিয়েছি কত?
20,000 টাকা। তাহলে কাকে দিলাম? মাসুদকে। মাসুদ পাবে। তো মাসুদ হচ্ছে আমার পাওনাদার ছিল। তাহলে মাসুদ পাওনাদার, মাসুদ হিসাব হবে ডেবিট 22,500 টাকা। পাওনাদার মাসুদ হিসাব ডেবিট 22,500 টাকা। কি দিলাম? নগদ টাকা দিলাম। তাহলে নগদে দিচ্ছি 20,000, বাকি রইল 2,500। আমি একজন আমার কাছ থেকে টাকা পাবে, তাকে আমি কম দিতে পারছি, সেটা আমার লাভ হবে না? সেটা আমার বাট্টা, প্রাপ্ত বাট্টাটা আমার আয় বলে তখন হয়ে যাবে ক্রেডিট। মাসুদ ডেবিট 22,500, নগদান ক্রেডিট 20,000, বাট্টা ক্রেডিট 2,500। 19, জীবন বিমার প্রিমিয়াম প্রদান। ভেরি ইম্পর্টেন্ট। জীবন বিমার প্রিমিয়াম হোক বা মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান করা হোক, আয়কর প্রদান করা হোক, এগুলোর জন্য অলওয়েজ লিখতে হয়। এগুলোর জন্য সব সময় আমরা আচ্ছা, এর আগে মাসুদের টাকাটা ছিল 22,000, সরি খেয়াল করি নাই। আগে জাবেদার টাকা হবে, মাসুদ হিসাব ডেবিট হবে 22,500, নগদান ক্রেডিট হবে 22,000, প্রাপ্তবাট্টা ক্রেডিট হবে 500, আর এখনকার টাকা হচ্ছে 2,500। জীবন বিমা প্রিমিয়াম প্রদান করা হলো। তো জীবন বিমা প্রিমিয়াম কার জীবনের উপর বিমা প্রিমিয়াম দিব? মালিকের। তো জীবন বিমা প্রিমিয়াম মালিকের ব্যক্তিগত খরচ, তাই লিখতে হবে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। মালিকের যত ব্যক্তিগত খরচ সব কিছুর জন্য আমরা লিখব উত্তোলন হিসাব। আয়কর, জীবন বিমা সেলামি, মালিকের ছেলের স্কুলে বেতন প্রদান, এগুলো সব মালিকের ব্যক্তিগত খরচ, যার জন্য লিখতে হবে উত্তোলন হিসাব। 21, মিস্টার ইফতের নিকট হতে কর্য নেওয়া হলো 20,000 টাকা। আচ্ছা, কর্য মানে কি? টাকা ধার করা। তো একজনের কাছ থেকে আমি টাকা ধার করলাম, তাহলে আমি কি পাবো? নগদ টাকা পাবো। নগদান হিসাব ডেবিট, ইফতির কর্য বা শুধু কর্য লিখতে পারবে, কিন্তু শুধু ইফতি লেখা যাবে না। তার আমি কর্য বাবদ কী পেলাম? নগদ টাকা পেলাম। নগদান ডেবিট, ইফতির কর্য বা শুধু কর্য হিসাব ক্রেডিট। কারণ কর্য মানে ঋণ, ঋণ হচ্ছে আমার দায়, তাই ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে বাকিতে ক্রয়, 22 তারিখ। বাকিতে ক্রয়ের জাবেদা কী হবে? আবার একটু আগে তো পড়েছিলাম, ক্রয় হবে ব্যয় বলে ক্রয় ডেবিট, আর বাকিতে কিনেছি, যার কাছ থেকে বাকিতে কিনলাম সে হচ্ছে আমার পাওনাদার, তাই বাকিতে ক্রয় করেছি। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। বাকিতে ক্রয় করলাম, ক্রয় ডেবিট, যে যার কাছ থেকে কিনেছে সে আমার পাওনাদার, হবে ক্রেডিট 11,000 টাকা। আচ্ছা, কম্পিউটারের উপর অবচয় ধার্য করা হলো। অলওয়েজ অবচয় জাবেদা হবে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 5,000। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 5,000। 26, ঋণের সুদ বকে আছে। ঋণের সুদ বকে আছে 1,000 টাকা। তো ঋণের সুদ বকেয়া জাবেদা কী হবে? ঋণের সুদ হচ্ছে আমার খরচ, খরচের টাকা বকেয়া আছে, তাহলে কী হবে? খরচের টাকা যদি বকেয়া থাকে তাহলে সেটা অলওয়েজ বকেয়াটা হবে দায় বলে ক্রেডিট হয়ে যাবে। তাহলে ঋণের সুদ ডেবিট, ঋণের বকেয়ার সুদ ক্রেডিট 1,000। ঋণের সুদ ডেবিট, ঋণের বকেয়ার সুদ ক্রেডিট হচ্ছে 1,000। অফিস কর্মচারী ইমতিয়াজকে বেতন প্রদান করা হলো 10,000। আমি কি দিচ্ছি? ইমতিয়াজকে বেতন দিচ্ছি, বেতনটা আমার খরচ। আর বেতন বাবদ কী দিব? নগদ টাকা দিব, তার নগদান হবে ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট। 29, বিজ্ঞাপন সংস্থা রেবেকা অ্যাডকে প্রদান। আমি রেবেকা অ্যাডকে বিজ্ঞাপন দিয়েছি। একই রকম, বিজ্ঞাপন হচ্ছে আমার খরচ, তাই বিজ্ঞাপন হবে ডেবিট, আর বিজ্ঞাপন বাবদ কী দিচ্ছি? নগদ টাকা দিচ্ছি, নগদান হবে ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট। টাকা হবে 5,000 টাকা। 30, ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ টাকাটা হচ্ছে 400। ব্যাংক চার্জ মানে কি? ব্যাংকে আমার টাকা জমা আছে, সেটার উপর ব্যাংক কিছু চার্জ কেটে রেখেছে, তাহলে এটা আমার খরচ। তাহলে ব্যাংক চার্জ ডেবিট। আর কোথা থেকে কাটবে টাকাটা? ব্যাংকে আমার যে অ্যাকাউন্ট থাকবে সেটা থেকেই ব্যাংক টাকাটা কেটে ফেলবে। তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব হবে ক্রেডিট। টাকাটা যাবে কোথা থেকে? ব্যাংক থেকে। আর ব্যাংক চার্জ হচ্ছে আমার খরচ। ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 400। ফ্যাক্স ও ইমেল বাবদ নগদ খরচ। ফ্যাক্স ও ইমেল এটা হচ্ছে একটা ডাক ও তার সংক্রান্ত খরচ। এই জন্য ফ্যাক্স ও ইমেল থাকলে আমরা সেটাকে লিখব ডাক ও তার খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে 200। ডাক ও তার খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে 200। ফ্যাক্স করা হোক, ডাক
খরচ, রহ ফ্যাক্স খরচ, ডাক টিকিট ক্রয়, স্ট্যাম্প ক্রয়, এগুলো সবগুলোকে লিখতে হয় ডাক ও তার খরচ হিসাব। ডাক ও তার খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নিচে সলিউশন দেওয়া আছে, এতক্ষণ তো আমি বুঝিয়ে দিলাম, এবার সলিউশনগুলো খেয়াল করো। তো এই হলো আমাদের আজকের অঙ্ক। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।